তো আজকে যে কাজটা আমাদের করার কথা সেটা হচ্ছে গুণগত রসায়নের সিকিউ ডিসকাশন। তো এই সিকিউ ডিসকাশনে আমরা যে কাজটা করব, কালারটা সিলেক্ট করে নিই। চলো, তো যে কথা বলতেছিলাম যে আজকে আমাদের গুণগত রসায়নের প্রথম ক্লাস। আমরা গুণগত রসায়নের দুইটা ক্লাস ডিজাইন করছি, একটা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য আর একটা হচ্ছে এমসিকিউ এর জন্য। দুইটা লেকচারে আমরা ইনশাআল্লাহ গুণগত রসায়নটা কভার করে ফেলবো এবং যে আমরা আমাদের এ প্লাস সিকিউর করার জন্য ক্লাসটা ডিজাইন করছি, এটা বারবার বলতেছি। ঠিক আছে, গুণগত রসায়নের প্রথম ক্লাসে আছি আমি তোমাদের সাথে রসায়ন ভাই। এখন আমি যদি আমার পরিচয় একটু বলি, এমনিতে সবাই রসায়ন ভাই হিসেবেই চেনে, আমি পরিচয় বললে নামটা জাস্ট একটু বলি, ইব্রাহিম খলিল। ঠিক আছে, ভাইয়ের নাম ইব্রাহিম খলিল, আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো চলো শুরুতে যে কাজটা করব, যেহেতু 24 স্টুডেন্টের সংখ্যা বেশি, তো আমরা এখানে যে কাজটা করব সেটা হইতেছে যে সময় নষ্ট খুবই কম করব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানায় রাখবো, কোনো প্রকার মতামত থাকলে। এখন শুরুতে আমরা এই টপিকটা এখানে কি কি পড়বো, কি কি পড়া উচিত, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটাই শুরুতে দেখে ফেলবো। তো দেখো, এখানে টপিক সাজেশন আছে এবং আমি বলে রাখি এই টপিক সাজেশন থেকে ইনশাল্লাহ তুমি 85% এর মতো কমন পাবা। এই যে টপিক সাজেশনটা আছে, আমাদের যে টপিক সাজেশন গুলো থাকবে, এইখান থেকে ইনশাল্লাহ 85% এর উপরে তোমার কমন আসবে, এইটুকু জোরে সরে বলা যায়। তো এখন দেখো, পুরো 1 নম্বরে আছে বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা। ঠিক আছে, তোমরা বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল একেবারে এসএসসি থেকে পড়ে আসতেছো, এই দুইটা মডেলের তুলনা এবং কিছু কিছু ক্ষেত্রে বোরের পরমাণু মডেল নিয়ে জানতে চাই। ঠিক আছে, অথবা রাদারফোর্ডের পরমাণু মডেলটা লিখতে বলে একটা চিত্র দিয়ে। তারপরে দেখো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়, খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, এটাকে আমরা 3 স্টার দিতে পারি। ঠিক আছে, এটাকে 3 স্টার দেওয়া যায়, 3 স্টার দেওয়ার মতো একটা প্রশ্ন। এরপরে বর্ণালী দৃশ্যমান হবে কিনা, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। নরমালি বর্ণালী থেকে এই দুটা ধরনের প্রশ্নই খুব বেশি হয়, যে এখানে যে বর্ণালী রেখাটা তৈরি হবে এটা কি দৃশ্যমান হবে কিনা, এবং যদি দৃশ্যমান হয় তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তারপরে বলে তোমাকে এটা দৃশ্যমান হবে কিনা, এই দুইটা কাজই করতে বলে। এটাও 3 স্টার। 3 নাম্বার আছে, পরে একটা স্টার দিয়ে দিই, 3 স্টার হয়ে গেছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। ঠিক আছে, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের সম্পর্ক, আর সেই সাথে দুইটা দ্রবণ যখন আমরা মিশ্রিত করি, এই মিশ্রিত দ্রবণে আমাদের মিশ্রিত দ্রবণটাতে ঘনমাত্রা কত হবে বা এখানে অধক্ষেপ পড়বে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে নির্ণয় করতে হয়। ঠিক আছে, মিশ্রিত দ্রবণে আমাদের অধক্ষেপ পড়বে কিনা এই ব্যাপারটা আমাদের নির্ণয় করতে হয়। সেই সাথে সময়ন প্রভাব আছে এবং সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতার পরিবর্তন, এই ব্যাপারটাও দেখতে হয়। সময়ন প্রভাবের ফলে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, সময়ন প্রভাব আমাদের পড়তে হয়। এখান থেকে কি পড়বো, যে সময়ন প্রভাবের ফলে দ্রাব্যতার পরিবর্তন এবং হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা নির্ণয়, সেই সাথে পড়তে হয় আয়ন শনাক্তকরণ। এখন তোমাকে যদি টপিক সাজেশন থেকে আমি বলি, এইখানে দেখো ভাই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে, এই 2, 3, 4 কত কত ভাই, 2, 3, 4, এই তিনটা একেবারে হট টপিক। এই তিনটা থেকে মোটামুটি প্রশ্ন আসবে বলা যায়, 2, 3 এবং 4। আচ্ছা, কে কি বলতেছে? হ্যাঁ, পূজা দাস, হ্যাঁ, রুকসানা একটা স্মৃতি, ধন্যবাদ মেনশন করার জন্য। হ্যাঁ, ওমর ফারুক নোট করবা। আচ্ছা, আলোকময় স্বপ্ন, প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, ওমর ফারুক ধন্যবাদ মেনশন করার জন্য। এখন দেখো যেটা বলতেছিলাম, এই যে আমাদের 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই তিনটা একেবারে হট টপিক, এখান থেকে প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, এইগুলা থেকে প্রশ্ন আসে। আমাদের এখানে দেখো 1 আর 6, এই দুইটা কম ইম্পর্টেন্ট। 6 আয়ন শনাক্তকরণ থেকে প্রশ্ন আসে, কিন্তু মাঝে মধ্যে, একেবারে রেগুলার না। আর তোমরা যারা গ্রুপে আছো তাদের জন্য আমি আয়ন শনাক্তকরণের উপরে একটা শীট দিয়ে দিব। ঠিক আছে, একটা পিডিএফ দিয়ে দিব, ওইটা দেখলে মোটামুটি আয়ন শনাক্তকরণের যে এমসিকিউ গুলো, এটা ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। আর কি আছে, আর আমাদের আছে এই যে বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা, এটাও আসে কিন্তু খুব কম। এটা তো তোমরা সবাই পারো, এটা নেওয়ার কথা না বললেও চলে। তো এখন চলো আমরা টপিক সাজেশনের পরে আমরা আমাদের প্রথম সিকিউটাতে একটু যাই, সিকিউ নাম্বার 1। ঠিক আছে, সিকিউ নাম্বার কত? সিকিউ নাম্বার 1। আচ্ছা, দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, ওয়াইফাই প্রবলেম হচ্ছে। আর এখানে একটু বলে রাখি যে আমরা একটা সিকিউ শেষ হলে তারপরে কমেন্ট গুলো একটু চেক করবো। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে ওটা সলভ করে দিব। আর তোমাদের কোনো প্রবলেম হলে কোনো জায়গায়
কমেন্ট করে রাখো, আমরা ইনশাল্লাহ এটা পরে সলভ করে দিব, চাপ নাই। ঠিক আছে, এই সিকিউটা সলভ করানোর পরে। তো সিকিউ নাম্বার 1, এখানে একটু খেয়াল করো কি বলছে, একটা চিত্র দেওয়া আছে। ঠিক আছে, চিত্র দিছে, এখানে কয়টা কক্ষপথ, 1 2 3, তিনটা কক্ষপথ। ক নাম্বার প্রশ্নে বলছে যে এল ও এম এর মান ব্যবহার করে শেষ কক্ষপথের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। কার কার মান, এল আর এম এর মান ব্যবহার করে শেষ কক্ষপথের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদেরকে নির্ণয় করতে বলতেছে। এখন যদি আমরা শেষ কক্ষপথ হিসাব করি 1 2 3, আমরা একটু আগে বেসিকে যাই। কিসে যাব, বেসিক। কোন সংখ্যা ভাই, কোয়ান্টাম, কোয়ান্টাম সংখ্যা। এটা নিয়ে একটু আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা কয়টা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে বলতো, 1 2 3। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় কক্ষপথ, তার মানে যেহেতু 3 নাম্বার কক্ষপথ, তাহলে এন এর মান কত হবে, এই এন এর মান হবে 3। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে, 3। এরপর এল এর মান, এল এর মান এটা 0 থেকে n-1 পর্যন্ত, কত পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত হয়। তো এখন 0 থেকে n-1 পর্যন্ত যদি হয়, তাহলে খেয়াল করো তোমার n এর মান কত, 3। তাহলে 3 - 1 সমান কত, 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত হওয়া কত, মানে কত 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 আছে, 0 থেকে 2 পর্যন্ত 0 1 2। দেখো এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে কত, 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2, তিনটা ভ্যালু। এবং তোমরা সবাই জানো যে এল এর মান যখন 0 হয় ওটাকে বলা হয় এস, এল এর মান যদি 1 হয় ওটাকে আমরা বলি পি, এল এর মান 2 হলে ওটাকে আমরা বলি ডি, এবং এল এর মান 3 হলে ওটাকে আমরা বলি এফ। তাহলে খুব সিম্পল জিনিস। আমরা এখানে কি কি পাইলাম দেখো তো, এন এর মান হইতেছে 3 আর এল এর মান আমরা পাইতেছি কয়টা, এল এর মানও পাইতেছি 3টা। n is equals to 3, l is equals to 0 1 2। এখন দেখো এটা 3 নাম্বার কক্ষপথ, আর এটা কি আমরা একটু আগে দেখলাম, এটা হলো এস, এটা হলো পি, এটা হলো ডি, এস পি ডি। এখন খেয়াল করো যেহেতু 3 নাম্বার কক্ষপথের উপকক্ষপথ এটা, তার মানে এটা 3s, এটা 3p, এটা 3d। এখন এখান থেকে আমরা দুইটা কাজ করতে পারি, এম এর মানকে ব্যবহার করে এখান থেকে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি, আবার কি করতে পারি, আবার সেই সাথে এম এর মান ব্যবহার না করেও আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। একটু খেয়াল করো যে আমরা যদি এম এর মান বের করি, এল এর মান কয়টা আছে, 1 2 3, এল এর মান আছে 3টা। তো এল ইজ ইকুয়ালস টু 0 হলে এম। এখন এম সম্পর্কে একটু কথা বলি। এম এর মান 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এম এর মান কত হবে, 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো দেখো এল এর মানই যখন 0, তাহলে এম এর মান কত হবে, 0। কারণ -0 আর +0 এটার কোনো অস্তিত্ব নাই। আমাদের 0 মাইনাস হলেও যে কথা, প্লাস হলেও একই কথা। তো এখন এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কত হবে, এম এর মান অবশ্যই 0 হবে, কারণ আমরা বলছি 0 সহ। এখানে এখন কত আছে, 1। এল এর মান কত, 1, তার মানে বলছি মাইনাস এল, তার মানে এই পাশে কত হবে, মাইনাস, এই পাশে হবে -1, আর এরপরে ওই পাশে কত আছে, +1। খুব সিম্পল। এবং সেই সাথে খেয়াল করো এল এর মান যখন 2, তখন এম এর মান কত, -2 থেকে শুরু করে একদম 2 পর্যন্ত, -2 -1 0 1 2। খুব সিম্পল। তো এই যখন আমাদের অবস্থা, তখন দেখো এই যে এম এর প্রত্যেকটা পার্টে ইলেকট্রন থাকতে পারে কয়টা, এম এর প্রত্যেকটা পার্টে ইলেকট্রন থাকতে পারে 2টা। তো এখানে দেখো এম এর মান কত, শুধু 0, তাই এখানে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা, এখানে ইলেকট্রন সংখ্যা থাকবে 2টা, কারণ এখানে একটা পার্ট আছে দেখো 0। এই 0 মানে কিন্তু ম্যাথের 0 না, এই 0 কোয়ান্টাম সংখ্যার 0, এই 0 মানে জাস্ট একটা পার্ট। এখানে দেখো 1 2 3, তিনটা সংখ্যা আছে না, 3টা পার্ট, প্রত্যেকটা পার্টে ইলেকট্রন থাকতে পারে 2টা করে, তার মানে 3টা পার্টে ইলেকট্রন থাকবে কয়টা, ইলেকট্রন সংখ্যা হবে 6টা। এবং এল এর মান যখন 2, তখন দেখে ইলেকট্রন সংখ্যা, এখানে পার্ট কয়টা, 1 2 3 4 5, ইলেকট্রন সংখ্যা 10টা। তার মানে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে, আমাদের এখানে আছে 2টা, 2 + 6 + 10
সমান সমান 18টি। ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 18টি। এ ভাই এটা একটু ক্লিয়ার কিনা জানাও তো। ওয়ালাইকুম আসসালাম শাইলা মেজাবিন, আম্মান শাহরিয়ার। ভাই প্রতি ক্লাসের ডিউরেশন কতক্ষণ? প্রতি ক্লাসের ডিউরেশন কতক্ষণ ভাই? ক্লাস ইনশাল্লাহ 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা হবে আর কি। হ্যাঁ এইটুকু ক্লিয়ার কিনা ভাই জানাও তো। এইটুকু ক্লিয়ার হইলে আমরা পরবর্তী অংশে যাই। হ্যাঁ ক্লিয়ার। ওমর ফারুক বলতেছে ক্লিয়ার। ঠিক আছে ওমর ফারুক, বাকি কারো প্রবলেম না থাকলে। হ্যাঁ মনিরা মুকুল বলতেছে ক্লিয়ার। আম্মান শাহরিয়ার, সাদিয়া খন্দকার, লিজা সবাই ক্লিয়ার বলতেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লিয়ার আমরা পরের অংশে চলে যাই। একটু খেয়াল করবে একটা ব্যাপার, সেটা হইতেছে যে এই ব্যাপারটা কিন্তু আমাদের টোটালি ফ্রি, বুঝতে পারছো? মানে আমাদের কোর্সটা যেহেতু টোটালি ফ্রি, তোমার ফ্রেন্ডরা যদি যুক্ত হয় এতে কিন্তু তোমার কোনো লস নাই। কারণ সরকার কিন্তু তোমাকে বলে না যে এবার তুমি এ প্লাস পাইলে তোমার ফ্রেন্ড এ প্লাস পাবে না, এরকম কিন্তু কোনো কথা নাই। যেহেতু তুমি এ প্লাস পাইতেছো, চেষ্টা করবা তোমার ফ্রেন্ডও যাতে তোমার সাথে এ প্লাস পায়। এই জন্য একটু কষ্ট করে ফ্রেন্ডদের অ্যাড করে নিবা। আর এখানে তুমি তো বুঝতেই পারতেছো ক্লাস কিভাবে শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছে টপিক সাজেশন, মানে তুমি টপিক সাজেশন দেখলেই বুঝতে পারবা তোমার এখন কোন কোন টপিক পড়া উচিত, কোন কোন গুলা বাদ দিয়ে দেওয়া উচিত বা এখন কম পড়া উচিত। ঠিক আছে, এরপরে আমরা সিকিউ সলভ করতেছি ইনশাল্লাহ। এই কয়েকটা প্যাটার্নে সিকিউ হয়ে থাকে, আর বাইরের প্যাটার্নে তেমন একটা সিকিউ হয় না। ঠিক আছে, মোটামুটি 85% সিকিউ এই প্যাটার্নে আসবে। তো এখন দেখো খ নাম্বার কি ছিল? খ নাম্বার ছিল যে এটা ছিল এক্স, এটা ছিল এক্স। ঠিক আছে, উদ্দীপকের এক্স কি দৃশ্যমান হবে? দৃশ্যমান হলে তার বর্ণ কিরকম হবে? এখন দেখো এক্সটাকে আমরা উপরের চিত্র থেকে তোমাকে একটু দেখাই। এক্সটা কি ছিল? 3 নাম্বার কক্ষপথে 3 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আসতেছে। কে আসতেছে? ইলেকট্রন আসতেছে, এটাকে আমরা বলতেছি এক্স। 3 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আসতেছে, এটাকে আমরা বলতেছি এক্স। তো এই এক্স এইখানে যে বিকিরণটা হইতেছে, এই বিকিরণের ফলে দৃশ্যমান হবে কিনা? তোমার কমন সেন্স কি বলে? এতদিন যা পড়াশোনা করছে এটার আলোকে কি বলা যায়? যে এখানে অবশ্যই দৃশ্যমান হবে। কেন দৃশ্যমান হবে? কারণ আমরা জানি যখন ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে ফিরে আসে তখন কোন সিরিজ তৈরি হয়? তখন হয় ভাই বামার সিরিজ। আর বামার সিরিজ কি হয় ভাই? দৃশ্যমান। বামার সিরিজ কি হয়? দৃশ্যমান। এখন যদি আমরা আমাদের এখানে যাই, দেখো এই যে 3 থেকে 2 ইলেকট্রন আসবে, এখানে খেয়াল করো যে দৃশ্যমান হবে কিনা। হলে তার বর্ণ কি হবে? যখনই আমাদের বর্ণ বলবে, কি বলবে? বর্ণ, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ সংখ্যা, বর্ণ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এগুলা বললে আমরা কি করব? রিডবার্গের সমীকরণ ব্যবহার করব। কার সমীকরণ? রিডবার্গের সমীকরণ। আগে রিডবার্গের সমীকরণটা লিখি, তারপর সবার পরিচয় বিস্তারিত বলে দিতেছি। দেখো রিডবার্গের সমীকরণ হইতেছে নিউ বার is equals to 1 by lambda is equals to RH 1 by n1 square minus 1 by n2 square। ঠিক আছে, 1 by n1 square minus 1 by n2 square। দাঁড়াও কাল একটা নতুন আর একটা কালি অ্যাড করে নিই, রেডটা কিরকম পারফর্ম করে দেখি একটু। আচ্ছা, এখানে আমরা যদি একটু পরিচয় দেই, এই রেড ভালোভাবে দেখা যায় কিনা জানা তো? রেডটা ঠিকঠাক দেখা যায় কিনা? বামার সিরিজ। আরে আরে সেই সেই, হ্যাঁ শাইলা মেহজাবিন, ফেইলুর, ধন্যবাদ। তো এখন দেখো n1 একেবারে সহজে মনে রাখবা। n1 কি? বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে n1 হইতেছে নিম্ন শক্তি স্তর, n1 হইতেছে নিম্ন শক্তি স্তর, আর n2 হইতেছে উচ্চ শক্তি স্তর। ঠিক আছে, আর এইচ হইতেছে রিডবার্গ ধ্রুবক। কি ধ্রুবক? রিডবার্গ ধ্রুবক। এটার মান 109678 পার সেন্টিমিটার, 109678 পার সেন্টিমিটার। ঠিক আছে, আর ল্যামডা, ল্যামডা কি ভাই? ল্যামডা তরঙ্গ, ল্যামডা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে নিউবার হইতেছে তরঙ্গ, নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা। এখন আমাদের কথা হলো যে আমরা এই সংক্রান্ত আরো কিছু বাড়তি ইনফরমেশন, ভাই এই সংক্রান্ত আমরা আরো কিছু বাড়তি ইনফরমেশন পড়ে ফেলবো। সেটা হচ্ছে যে আমাদের n1 এর মান, যদি n1 এর মান 1 হয় মানে ইলেকট্রন 1 নাম্বার কক্ষপথে ফিরে আসে, ওইটাকে আমরা বলি লাইমেন।
কি বলি, লাইমেন 2 নম্বরে আসলে বামার, 3 নম্বরে আসলে প্যাসচেন, 4-এ আসলে ব্রাকেট, 5-এ ফুন্ড, 6-এ হামফ্রিস। 5-এ ফুন্ড, 6-এ কি, 6-এ হামফ্রিস। তো এখন একটু দেখো, হ্যাঁ বুঝলেন, 5-এ ফুন্ড, 6-এ হামফ্রিস। তো এখানে আমরা যদি আর একটু আসি, খেয়াল করো আমাদের এই লাইমেন, লাইমেন এটা হইতেছে ইউভি বা অতিবেগুনি। লাইমেন কি, লাইমেন আমাদের ইউভি, ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড, একটু ঝামেলা করতেছে বোর্ডটা, কালারটা একটু চেঞ্জ করে নি। এই লাইমেন আমাদের কি, সেট বোর্ডটা রেসপন্স খুব, আচ্ছা সিলেক্ট করেন। লাইমেন হইতেছে আমাদের, ডিসিলেক্ট হয়ে যাইতেছে, একটা সেকেন্ড, হয়তো বা বোর্ডে কোনো পোকা পড়ছে, একটু ঝামেলা করতেছে। তো এই লাইমেন হইতেছে আমাদের ইউভি বা অতিবেগুনি, ঠিক আছে। এই লাইমেন অতিবেগুনি। এরপর যদি আসো এই বামার, এই বামার শুধুমাত্র দৃশ্যমান। বামার কি, দৃশ্যমান। এই প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিজ যা আছে সবাই অবলোহিত বা আয়ার, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আমাদের দৃশ্যমান শুধুমাত্র পাওয়া যায় কোথায়, বামারে। তোমরা বারবার বলতেছিলা ভাই কনসেপ্ট একটু পড়াই দিয়ে, আমি চেষ্টা করতেছি রিলেভেন্ট কনসেপ্ট গুলো আলোচনা করে দেওয়ার। তো এখন দেখো যে যেহেতু ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথে আসছে, তার মানে এটা দৃশ্যমান হবে, এবং এটার বর্ণ কি হবে এটা আমরা বের করব। এখন দেখো 3 থেকে 2 আসছে, আমরা বলছিলাম যে N1 হবে নিম্ন শক্তি স্তর, তার মানে N1 এর মান 2, কারণ 2 নম্বর কক্ষপথে ফিরে আসছে। আর N2 হবে উচ্চ শক্তি স্তর, এই যে 3 থেকে 2 আসছে, তার মানে N2 এর মান কত, 2। সরি 2 না, ইন্নানিল্লাহ, N2 এর মান 2 হবে কেন, N2 এর মান তো 3। একটা সেকেন্ড একটু দাঁড়াও, N2 এর মান হবে 3, কারণ উচ্চ শক্তি স্তর 3 থেকে 2 আসছে। আর রিডবার্গ ধ্রুবকের মান তো আমরা জানি, আমরা যদি আমাদের সমীকরণে বসাই, একটু খেয়াল করো তো, রিডবার্গ সমীকরণ আমরা কি পড়ছিলাম, 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু, আর এইচ মানে কত, 109,678 ইনটু 1 বাই n1 স্কয়ার পড়ছিলাম। n1 এর মান কত দেখো, n1 এর মান হইতেছে 2, মানে 2 স্কয়ার, মাইনাস 1 বাই n2 স্কয়ার, n2 এর মান হইতেছে 3 স্কয়ার। এখন এখানে একটা ভ্যালু পাবো, এবং আলটিমেটলি ধরো এখানে আমরা পাইলাম x। আমরা যদি ল্যামডা বের করতে যাই, ল্যামডা সমান কি হবে, 1 বাই x, মানে এখানে যে মান পাবো এই মানটাকে উল্টায় দিলে আমাদের এটা আসবে। একটু ক্যালকুলেট করে আমাকে জানাইতে হবে ভাই মানটা কত আসে, ঠিক আছে। আচ্ছা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে কোন কালার দিব বলো, সবুজ নিব, সবুজ। আচ্ছা আমরা গ্রিন নিতেছি, লালে একটু ঝামেলা হইতেছে। যদি সবুজই নেই, দেখো সবুজ ঠিকঠাক আছে কিনা, সবুজ কি ওকে, এখন দেখো ভাই এইটুকু ক্যালকুলেট করে আমাকে জানাইতে হবে যে 109,678 ইন্টু 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার, এইটুকুর মান কত আসে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, তো এখন এইটুকু ক্যালকুলেট করে আমাকে সাথে সাথে জানাইতে হবে, ক্যালকুলেটর সাথে নিয়ে বসতে হবে। আমি তোমাদের সাথে করি 109,678 ইন্টু কত কত আছে 1, আচ্ছা আমি একটু করি 1 ডিভাইডেড বাই কত আছে এখানে 4, মাইনাস কত আছে 1 ডিভাইডেড বাই 9, আমি ম্যানুয়াল ক্যালকুলেটর করতেছি তো, ইন্টু 109,678, তাহলে আমার আসে এত, অ্যান্সারটা আসে এক্স এর মান আসে কত, এক্স এর মান, এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই, 1 ডিভাইডেড বাই আমার কত আছে 15233, ঠিক আছে 15233, এটা দিলে আমার আসে কত দেখো তো 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 -5 সেন্টিমিটার, কত আসে 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার। আমি একটু তোমাদের কমেন্ট গুলা দেখতে চাই যে তোমরা পারছো কিনা। এখানে আমার করা হচ্ছে, এগুলো তোমাদের করা খুব জরুরি।
হ্যাঁ, মোনালিসা মীরা, হ্যাঁ 6.564। ধন্যবাদ মোনালিসা মীরা সবার আগে অ্যান্সারটা দেওয়ার জন্য। তো এখন দেখো এটা আসছে আমাদের কিসে, এটা আসছে আমাদের সেন্টিমিটারে। একটু এখানে মাথায় রাখবো, আমরা যখন বর্ণের কথা বলবো তখন সবসময় ন্যানোমিটারে চিন্তা করব। বর্ণের কথা বললেই, একটা সেকেন্ড সময় দাও, আমি একটু এই একটা ফ্যান অফ করে দিই। আমাদের বর্ণের কথা বললে আমরা সবসময় কিসে চিন্তা করব, বর্ণ যখনই বলবে তখনই ন্যানোমিটার। তো এখানে সেন্টিমিটারে বের হয়েছে আমাদের, একটু মাথায় রাখবা 1 সেন্টিমিটার সমান 10⁻7 ন্যানোমিটার, আর 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। 1 সেন্টিমিটার সমান যদি এত ন্যানোমিটার হয়, তাহলে এখানে এত সেন্টিমিটার বেড়েছে, এটাকে কত দিয়ে গুণ করে দিব, 6.56 ইন্টু 10⁻5 ইন্টু কত দিয়ে গুণ করবো, 10⁻7 ন্যানোমিটার। অ্যান্সার আছে 656 ন্যানোমিটার। কত ন্যানোমিটার, 656 ন্যানোমিটার। এখন এটা তো গেল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। কেবল কি বের হইলো আমাদের, কেবল বের হইলো তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমাদেরকে কি বের করতে হবে, এরপর আমাদেরকে বের করতে হবে এটা কোন বর্ণের হবে। তরঙ্গ দৈর্ঘ্য গেছে, এরপর আমাদের বের করতে হবে এটা কোন বর্ণের হবে। হ্যাঁ মাহির আবরার, কি অবস্থা। আমরা এখানে বর্ণটা দেখবো, তো বর্ণ দেখার জন্য আমাদেরকে কিছু মান মুখস্থ রাখতে হবে। এখানে কি কি মুখস্থ রাখতে হবে আমি একটু বলি, এটুকু তোমাদের তোলা হইলে আমাকে বলো। আমি আচ্ছা এখানে একটা পেজ অ্যাড করে নিই আমি বরঞ্চ, ঠিক আছে, তাহলে আমার জন্য সুবিধা। কোথায় আছে, আমি এখানে আছি, ওই ইনসার্ট নিউ পেজ, আমি একটা পেজ অ্যাড করে নিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। পেজের কালারটা কি নিব, চারকোল, চারকোল নিই। খেয়াল করো, একটা পেজ অ্যাড করে নিয়ে দেন শুরু করি। তোমাদেরকে একটু বুঝাই দিই যে কি হয় ওইখানে, যেটা বলতেছিলাম আমি, ঠিক আছে। তো এখানে আমরা কি পাইলাম, 656 ন্যানোমিটার। এখানে আমাদের যে জিনিসটা মুখস্থ করতে হবে সেটা হইতেছে, খেয়াল করো যে আমাদের 380, আল্লাহ রে, এখানে আবার এটা বড় হয়ে যাইতেছে, বুঝছো, তাহলে এটাকে আরো ছোট করতে হবে। 380 থেকে 424, এটা হইতেছে আমাদের বেগুনি, বেগুনি। 424 থেকে 450, এটা আমাদের হচ্ছে নীল। 450 থেকে 500, এটা হচ্ছে আসমানি। 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575 সবুজ। আমি ভুলও করতে পারি, অনেকদিন থেকে এই মুখস্থ ভ্যালুগুলো ইয়ে করি না তো। 575 থেকে, আচ্ছা এখানে মনে হয় একটু কোথাও মিস্টেক হয়ে গেছে, 500 থেকে 550, আচ্ছা তারপর ট্রাই করি। 575 থেকে 590, বেনিয়া সহ হলুদ, 245। 590 থেকে 647, এটা হইতেছে সহ, বেনিয়া সহ কলা, এটা হচ্ছে কমলা, কমলা। এবং 647 থেকে 780, এটা হইতেছে লাল। এই যে এই তরঙ্গ দৈর্ঘ্য গুলা, এইগুলা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বর্ণটা মনে রাখতে হবে। এখন বলো তো, তুমি যেটা বের করছো সেটা কত, 656, মানে 647 থেকে 780 মধ্যে, ঠিক আছে। 647 চেয়ে বড়, 780 চেয়ে ছোট, তার মানে এটা কি, এটা হইতেছে লাল। এটার বর্ণ কি, এটার বর্ণ হইতেছে লাল। এই লাইফ কি আটকায় গেছে কিনা, এটার বর্ণ হইতেছে লাল। আচ্ছা তুলে ফেলছো। তো এখন দেখো এটা গেল, তার মানে কি আমাদের দৃশ্যমান হবে এবং এটার বর্ণ কি হবে, এটার বর্ণ হবে লাল। এর পরের স্লাইডে যদি আমরা আসি, ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি আমাদের কোশ্চেনটা কি আছে।
আর পরে সিকিউতে দেখো একটু সিকিউ নাম্বার 2। আমরা নরমালি তোমাকে যে সিকিউ গুলা সাজেশন দিছি, ঠিক আছে, সিকিউ সাজেশন একটু আগে যে দিলাম, ওই সিকিউ সাজেশন থেকে ইনশাআল্লাহ সবকিছু তুমি পরীক্ষায় কমন পাবা। এই নিয়ে চাপ নেওয়ার তোমার দরকার নেই, ঠিক আছে। তুমি জাস্ট খালি আমরা যা পড়াই এগুলা পড়ো, আর যেভাবে বলি সেভাবে করো। আর আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হইতেছে যে তুমি আরেকটা ব্যাপার বলি সেটা হইতেছে এরপরে আমরা এই সিকিউ ক্লাসের পরে আরো বেশ কিছু জিনিস তোমাকে দিব, সেটা হইতেছে আরো বেশ কিছু এক্সট্রা সিকিউ কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিব বিভিন্ন বই থেকে। তো ওইগুলো তুমি যদি আরো প্র্যাকটিস করো, তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ 100% হয়ে যাবে, ঠিক আছে। তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ কি হবে, 100% হয়ে যাবে। তো এখন একটু খেয়াল করো, দুইটা পাত্র দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াসে 25 ডিগ্রি সেলসিয়াসে কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। তার সম্পৃক্ত দ্রবণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, এবং 25 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে কি বলছে, যে কোন পাত্রের এ পাত্রের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তো এখন একটু মনে রাখবা যে সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা এবং ঘনমাত্রা একই রাশি, ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা এবং ঘনমাত্রা একই রাশি। এ পাত্রের দ্রাব্যতা গুণফল কি, আমাদের কোন একটা দ্রবণে যে আয়নগুলো আছে এই আয়নগুলার ঘাত সহ ঘনমাত্রার গুণফল। কোন একটা দ্রবণে যে আয়নগুলা বিদ্যমান এই আয়নগুলার ঘাত সহ ঘনমাত্রার গুণফলই হচ্ছে দ্রাব্যতার গুণফল। তো আমরা যদি আসি এখানে, খেয়াল করো যে আমাদের এ পাত্রে কে আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বিয়োজিত হয় তাহলে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3Cl মাইনাস, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3Cl মাইনাস, তার মানে আমরা এখানে KSP সমান কি বলতে পারি, KSP সমান হইতেছে এখানে আমাদের অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, সেই সাথে Cl মাইনাসের ঘনমাত্রা। এইটুকু, তাই তো? অবশ্যই না, এইটুকুই কিন্তু শেষ না। এখানে কি আছে, এই সামনের যে সংখ্যাটা থাকে সেটা কি হয়ে যায়, সামনের সংখ্যাটা পাওয়ার হয়ে যায়। তা এখন একটু খেয়াল করো যে এইখানটাতে আমরা তাহলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কোথায় পাবো আর ক্লোরাইডের ঘনমাত্রা কোথায় পাবো, সেটা আমরা এই দ্রবণে খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাবো দেখো তো, এই দ্রবণে ঘনমাত্রা কত দেওয়া আছে, এই দ্রবণে ঘনমাত্রা দেওয়া আছে 10⁻³ একটু খেয়াল করো তো, যে অ্যালুমিনিয়ামের যা ঘনমাত্রা হবে, এর সামনে মনে মনে কত আছে 1, এর সামনে মনে মনে আছে 1, কিন্তু এর সামনে কত আছে 3। এটা মনে মনে নাই, এটা বাইরে বাইরে আছে। তো এখানে এটার ঘনমাত্রা যদি হয় 10⁻³ এটার 1 মোল বিয়োজিত হলে এটা কয় মোল উৎপন্ন হয়, 1 মোল। তার মানে এটার ঘনমাত্রাও কত, 10⁻³। আবার এটার ঘনমাত্রা কত, দেখো এটা যদি 1 মোল বিয়োজিত হয় এটা 3 মোল উৎপন্ন হয়, তার মানে এর ঘনমাত্রা কত হবে, 3 গুণ 3 × 10⁻³ তাহলে অ্যান্সার কত আসে বলো তো, 10⁻³ ইন্টু 3 ইন্টু 10⁻³, আর উপরে পাওয়ার কত আছে 3। একটু জানাও আমাকে দেখি। কমেন্টে জানাও যে কত আসে, কত আসতেছে। জানায় ফেলো ভাই। তো এখানে কত আসবে, ধরো এখানে 27, সেই সাথে কত এখানে 3, আর এখানে 3 3 9, তাহলে 10⁻³ কত আসবে, 10⁻⁻, এখানে 3 3 3 9, 10⁻⁻12, ঠিক আছে। এটাই অ্যান্সার আসার কথা। একটা সেকেন্ড সূর্য, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ক্রস পোস্ট এটা হবে না, পেইড বেচে তো। আচ্ছা, ছোট্ট একটা কল ছিল। আচ্ছা, 2.7 × 10⁻⁻11, হ্যাঁ 2.7, হ্যাঁ ধরুন, ধন্যবাদ মীরা মাহির আবরার। তো এটা গেল। এখন কথা হলো, আমাদের এটা যখন নির্ণয় করা শেষ, তখন কি এ ও বি পাত্রের মিশ্রণ থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে। আমাদের যদি গাণিতিক ভাবে নাও বলতো, ঠিক আছে, তাহলে আমাদেরকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে হতো, ঠিক আছে। গাণিতিক ভাবে না বললেও গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দেখাইতে হবে, নইলে টিচাররা মার্ক দিবে না, বুঝছো। তো এখন আমরা এখানে আর না থাকি, পরবর্তী কোশ্চেনের পেজে চলে যাই। আমাদের পরবর্তী পেজে ওইখানে কোশ্চেন দেওয়া আছে,
আবার উদ্দীপক দেওয়া আছে। এখন এখানে দেখো কার কথা বলছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, ঠিক আছে। যখনই অধক্ষিপ্ত হবে কি না এই কথা বলবে, তখনই তোমাকে কেআইপি বের করতে হবে। কি বের করতে হবে? অধক্ষেপের কথা বললেই কেআইপি বের করতে হবে। অধক্ষেপের কথা বললে কি হবে? কেআইপি বের করতে হবে। এবং খেয়াল রাখবা, কেআইপি যখন কেএসপির চেয়ে বড় হবে, কিসের চেয়ে? কেএসপির চেয়ে বড় হবে। কেআইপি কেএসপির চেয়ে বড় হইলে তখনই কি হবে? তখনই আমাদের অধক্ষেপ পড়বে, ঠিক আছে। কেআইপি যদি কেএসপির চেয়ে বড় হয় তখনই আমাদের অধক্ষেপ পড়বে, অন্যথায় এখানে অধক্ষেপ পড়বে না। তাহলে আমরা এখানে কি বের করব? কেআইপি। মনে রাখবা আমরা কেএসপি এবং কেআইপি দুইটা সেম প্রসিডিউরে করি। একটু আগে কি করলাম দেখো তো, একটু আগে দ্রাব্যতার গুণফল বের করছি না? দেখো যেভাবে বের করছি দুইটা আয়নের ঘনমাত্রার গুণফল, এখনো ঠিক সেইভাবেই করব, একেবারে সেম প্রসিডিউরে। কার কথা বলছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ভাই বিয়োজিত করো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে। ধরো আগে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে, ধরে কি করবা? বিয়োজিত করবা। বিয়োজিত না হইতে চাইলেও বিয়োজিত করে দিবা। কারণ কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত না হলে তুমি ম্যাথ করতে পারবা না, বুঝছো? তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে বিয়োজিত হইতেই হবে, আমাদের ম্যাথের সুবিধার্থে হইলেও হতে হবে, ঠিক আছে। আর জোর করে বিয়োজিত বানাই দিলাম, ঠিক আছে। তো এখন বিয়োজিত হলো, বিয়োজিত হওয়ার পরে ঘটনাটা কি? আমরা যদি এখানে কেআইপি বের করি, আগেই বলছি রে ভাই কেএসপি আর কেআইপি সেম, তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ আর সেই সাথে OH মাইনাস, এর উপর কি দিব? কিউব দিয়ে দিব। এর উপর কি দিব? কিউব। তো এখানে খেয়াল করো অ্যালুমিনিয়ামটা কই আছে? অ্যালুমিনিয়ামটা আছে A নাম্বার পাত্রে, আর OH-টা কই আছে? এটা আছে B নাম্বার পাত্রে। তার মানে এই দুইটা পাত্রকে আমরা যখন মেশাবো তখনই আমাদের কি হবে? অধক্ষেপ করবে। তাহলে এইখানে দেখো তো অ্যালুমিনিয়াম যে পাত্রে আছে ওই পাত্রের আয়তন কত? 150, এবং OH যে পাত্রে আছে ওই পাত্রের আয়তন হইতেছে 100 ml। দুইটাকে মিশাইলে আয়তন কত হয়ে যাবে? 150 যোগ 100, তার মানে দুইটাকে মিশাইলে আয়তন হয়ে যাবে 250 ml। তখন অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা পরিবর্তন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পরিবর্তন হবে। তো তখন ওইখানে আমাদের সূত্র পড়বে কোনটা? S1V1 = S2V2, এই ফর্মুলা, ঠিক আছে। S1V1 সমান কি? S2V2। তাহলে দেখো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা আমি বের করি। অ্যালুমিনিয়ামের দেখো তো এই ঘনমাত্রা, এটাকে আমরা কি বলবো? অ্যালুমিনিয়ামের এই ঘনমাত্রাকে আমরা বলবো S1, ঠিক আছে। আর অ্যালুমিনিয়ামের এই আয়তনকে আমরা বলবো V1। তো S1V1 এইভাবে লিখবো আমরা। তো দেখো আমরা যদি লিখি S1V1 = S2V2, তো অ্যালুমিনিয়ামের S1 জানি, V1 জানি, S2 হইতেছে পরিবর্তিত ঘনমাত্রা, এটা আমাদেরকে বের করতে হবে, মানে মেশানোর পরের ঘনমাত্রা। তাহলে এখানে দেখো আমি যদি লিখি S1 সমান 10⁻³ V1 সমান কত? 150 ml। V2 সমান কত? V2 সমান 100 যোগ 150 সমান 250 ml। তাহলে বসাই দাও। S2 সমান S1V1, S1 কত? 10⁻³ ইন্টু 150, V2 কত? 250। একটু বার করে S2 কত আসে? S2 কত আসে জানাও তো ভাই। এই মাহির আবরার, মোনালিসা মীরা, S2 কত আসে জানাও ভাই। S2 কত আসে বলো। S2 এর এখানে অ্যান্সার আসার কথা, দাঁড়াও আমি একটু ক্যালকুলেট করে দেখি তোমাদের সাথে সাথে, আমি একটু ক্যালকুলেট করি। তাহলে কত আসার কথা এখানে? S2 কত আছে? 10⁻³ তার মানে 1/1000। 10⁻³ আচ্ছা, ও সাইন্টিফিক এখানেও আছে, সুন্দর। সেই সাথে কত? 150, 250। তাহলে 6 × 10⁻, 6.4 × 10⁻, আচ্ছা 6 ইন্টু, দেখো এটা আসে কিনা তোমাদের। যারা ক্লাসে আছো দ্রুত জানায় ফেলো ভাই, তুমি ক্লাস করতেছো আর যদি রেসপন্স না করো তাহলে বিরাট একটা মুশকিল, কারণ তখন বোঝা যায় না যে তুমি ক্লাসে মনোযোগী কিনা। 6 × 10⁻⁴, 6 × 10⁻⁴। তুবা আমিরা, কি অবস্থা তুবা? মনিরা, মুকুল। তো এখানে আসলো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা আমরা কত পাইলাম? 6 × 10⁻⁴। এরপরে দেখো
OH এর ঘনমাত্রা, কার ঘনমাত্রা? OH মাইনাস এর ঘনমাত্রা, OH মাইনাস এর ঘনমাত্রা। এখানে OH এর এটা হইতেছে S1, এটা হইতেছে V1 আর V2 দুইজনের জন্য সেম। তাহলে এখানে S2 সমান কত? OH এর ক্ষেত্রে দেখো তো কত কত আছে, 100 × 10⁻², 100 × 10⁻² ডিভাইডেড বাই 250, একেবারে সেম। এটা আমাদের V1, এটা S1, এটা V2। এই S2 এর অ্যান্সার কত আসে বলো? S2 এর অ্যান্সার কত আসে? আচ্ছা, মনিরা মুকুল পর্যন্ত আটকে আছে। S2 এর অ্যান্সার কত আসে ভাই বলো তো? শূন্য শূন্য কাটলে ধরো এই পাশে 10⁻³ 25 দিয়ে 100 কাটলে তাহলে 4 × 10⁻³ ঠিক আছে। আমরা কি কি পাইলাম? 6 × 10⁻⁴ আর 4 × 10⁻³ আমাদের OH এর ঘনমাত্রা আমরা পেয়ে গেছি, OH মাইনাস এর ঘনমাত্রা পেয়ে গেছি আর অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা পেয়ে গেছি। যখন এই দুইটা মান পেয়ে গেছি তখন আমাদের কাজ কি? স্মার্ট মানুষজনের মতো আমরা কি করব? আবার বিয়োজনটা লিখি, AlCl3 এখান থেকে Al3 প্লাস ওর বেটা AlOH হোল 3, অ্যালুমিনিয়াম 3 প্লাস এর সাথে 3OH মাইনাস। তাহলে আমাদের KIP কত? KIP খুব সুন্দর, অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর ঘনমাত্রা কিউব। ঠিক আছে, এটা যারা ভুলে গেছিল আবার রিকল করাই দিলাম। তো এখন অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা কত? 6 × 10⁻⁴, সেই সাথে OH এর ঘনমাত্রা কত? 4 × 10⁻³ কিউব। এই অ্যান্সার কত হবে দেখো তো? KIP এর অ্যান্সার কত হয়? KIP এর অ্যান্সার কত আসে বলো? KIP এর অ্যান্সার কত আসে? KIP এর অ্যান্সার আসে 3.84 × 10⁻11, 3.84 × 10⁻, কত আসে? 10⁻11। তো এই মান যখন আসে 3.84 × 10⁻11, এখানে দেখো KSP কত দেওয়া আছে? 10⁻13। কোনটা বড় বলো তো? এটা আর 10⁻33 কত আছে? 10⁻33। আমাদের এটা বড়, তার মানে কি KIP এটা হইতেছে আমাদের KSP। তাহলে আমরা কি বলতে পারি? KIP ইজ গ্রেটার দেন KSP। তার মানে এখানে কি হবে? অধক্ষেপ পড়বে। KIP ইজ গ্রেটার দেন KSP, তার মানে এখানে অধক্ষেপ পড়বে। ভাই 3 নাম্বার সিকিউ, 3 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার সিকিউটা ক্লিয়ার কিনা বলো তো ভাই? আমাকে একটু জানাও যে 2 নাম্বার সিকিউটা ক্লিয়ার কিনা। দেখো, তোমাদের উদ্দেশ্যে ক্লাস নেওয়া, বুঝতে পারছো? তোমাদের কোনো প্রবলেম থাকলে এটা সাথে সাথে জানাইতে হবে, বুঝলা? সাথে সাথে জানাইতে হবে যে ভাই এই প্রবলেমটা আছে বা এখানে বুঝলা? কার কোথায় প্রবলেম আছে এটা ডিরেক্টলি জানাইতে হবে যে ভাই এই অংশ প্রবলেম আছে, এটা বুঝি নাই, বুঝাই দেন, বুঝাই দিব, চাপ নাই তো। ক্রিস্টাল ক্লিয়ার, মীরা ক্লিয়ার। হ্যাঁ, অধক্ষেপ পড়বে তুবা। হ্যাঁ, ফেইলুর ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার হইলে ভালো, আমরা চাই সবারই ক্লিয়ার হোক। ঠিক আছে, এখন কথা হইতেছে যে আবারও বলতেছি যে ভাই গ্রুপে কিন্তু পোলাপানদের জানাইতে হবে, ঠিক আছে? তোমাদের বন্ধুরা নইলে এই ক্লাস থেকে বঞ্চিত হবে। গ্রুপে তোমার বন্ধুদের ইনভাইট না করলে তোমার বন্ধুরা বঞ্চিত হবে। তো তুমি ভালো একটা ক্লাস করলে তোমার বন্ধু করতে পারলো না। এখানে দেখো, আবারও বলতেছি যে এই আমাদের নর্মালি যতগুলা টাইপের সিকিউ হইতে পারে আমরা চেষ্টা করি সবগুলা টাইপই তোমাকে সলভ করাই দিতে। আরেকটা ভালো কথা সেটা হইতেছে যে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক নিয়ে ঝামেলা লাগে না। আজকের এই ক্লাসের শেষে তুমি জ্ঞানমূলকের সাজেশন পাবা এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে গিয়ে বাসায় গিয়ে এরপর অনুধাবনমূলকের সাজেশনটাও সাথে অ্যাড করে দিতে। এখানে জ্ঞানমূলকের সাজেশন দিব, সেই সাথে বাসায় গিয়ে অনুধাবনমূলকের সাজেশনটা আমি ইনশাআল্লাহ টাইপ করে তোমাদেরকে দিয়ে দিব, চাপ নেওয়ার দরকার নাই। আর এখানে বলে রাখি, এগুলা কিন্তু ভাই আমার মানে তোমাদের রসায়ন ভাইয়ের নিজের হাতে সবকিছু বানানো। এই যে মানে পুরা স্লাইড টাইড যা দেখতেছো যথেষ্ট পরিশ্রম গেছে, একটু সিরিয়াসলি নাও, আশা করা যায় ভালো কিছু হবে ইনশাল্লাহ।
তোমাদের জন্য আমি পরিশ্রম করতেছি, তো তোমার জন্য তুমি পরিশ্রম করতে পারবে না। তোমার বেটারমেন্টের জন্য আমি যেহেতু পরিশ্রম করতেছি, সুতরাং তোমার তো আরো বেশি পরিশ্রম করা উচিত। এই জন্য এই কয়েকটা দিন একেবারে সকল দুশ্চিন্তা বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে, সোশ্যাল মিডিয়া হাবিজাবি এইসবে বাড়তি ভংচং করা বাদ দিয়ে তুমি এখন ক্লাস করতেছো, এতক্ষণ ফেসবুকে থাকো, ঠিক আছে? ক্লাসটা শেষ, ফেসবুক থেকে বের হয়ে যাও, আর ঝামেলা করো না ফেসবুকে। ফেসবুক থেকে বের হয়ে গিয়ে তুমি তোমার নিজের পড়াশোনায় মনোযোগ দাও, বুঝছো? বহুত ফেসবুক চালাইছো, ক্লাস করা বাদ দিয়ে ফেসবুকে থাকার দরকার নাই। তো এখন দেখো একটা ইলেকট্রন বিন্যাস দিচ্ছে, এখানে এন এর মান কত দিয়ে দিচ্ছে 4, বলছে n-1d5, এন এর মান 4 হলে 4-1, তার মানে কত 3d5, আর ns1 তার মানে কত 4s1। একটা ইলেকট্রন বিন্যাস, যে যারা এতদিন একটু পড়ছো, একটু ধারণা থাকলেই তোমার বুঝে যাওয়ার কথা। এটা কার ইলেকট্রন বিন্যাস দেওয়া? এটা দেওয়া ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস? ক্রোমিয়ামের। এই কোশ্চেনটাতে আমি তোমাকে যে কাজটা করবো সেটা হলো তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, ডিটেলসটা তুমি তোমার মতো করে একটু সাজিয়ে লিখবা, কারণ আমি হাতে যদি পুরো ডিটেলসটা লিখতে যাই যথেষ্ট সময় লেগে যাবে, তোমার কাছে ক্লাস বোরিং লাগবে, ঠিক আছে? তো এখন যেটা বলতেছিলাম, এটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখানে বলছে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রম ধর্মী। কেন ব্যতিক্রম ধর্মী এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। কেন ব্যতিক্রম ধর্মী? আউফবাউ নীতির কারণে ব্যতিক্রম ধর্মী। কোন নীতি? আউফবাউ নীতি। আউফবাউ আউফ এই আউফবাউ নীতির কারণে ব্যতিক্রম ধর্মী। কেন? আউফবাউ কি বলে? যে নিম্ন শক্তির উপশক্তি স্তরে, এটা আউফবাউ বলে, উপশক্তি স্তরে, শক্তি স্তরে ইলেকট্রন নিম্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো নিম্ন শক্তির বলতে এখানে শক্তি কিভাবে হিসাব করি আমরা? শক্তি হিসাব করি শক্তি ইজ ইকুয়ালস টু n+l। এখন দেখো আমাদের আছে 3d আর আমাদের আছে 4s। 3d এর শক্তি কত? এখানে n এর মান কত দেখো তো 3, আর l এর মান কত? d এর জন্য l এর মান কত বলো? d এর জন্য l এর মান হচ্ছে 2, তার মানে 3 + 2 = 5, আর এখানে n এর মান হতেছে 4, আর s এর জন্য l এর মান হতেছে 0, তার মানে 4, তার মানে 3d শক্তি বেশি। তাহলে কি হবে? 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। 4s এ কি হবে? আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এখন খেয়াল করো, 4s আগে ইলেকট্রন প্রবেশ করলে নরমালি কত হওয়ার কথা ছিল? 4s2 3d4, 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই? এটা হুন্ডের নীতির জন্য হয় নাই। কার নীতি? হুন্ডের নীতি, আউফবাউ নীতি। তার মানে এখানে মানা হয় নাই, ঠিক আছে? এখানে আউফবাউ নীতি মানা হয় নাই। তাহলে হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতি বলে যে একেবারে হুন্ডের নীতির আমরা যদি আসি, সামারিতে আসি, পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। এটা যে সামারি, পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল কি? অধিক স্থিতিশীল। এখন দেখো আমাদের যখন 3d4 এবং 4s2 এখানে ছিল, এখানে আমাদের 4s2 কি পরিপূর্ণ আছে? আছে দুইটা ইলেকট্রন থাকতে পারে, এখানে ঠিকঠাকই আছে, ঠিক আছে? এটা পরিপূর্ণ আছে, আর কোনো ঝামেলাই নাই। কিন্তু 3d4 d5 অথবা d10, মানে আমরা কি বলছি? পূর্ণ মানে কত? d10 অথবা অর্ধপূর্ণ d5। পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল কি বেশি স্থিতিশীল। এখানে খেয়াল করো d4 আছে, এটা কোনো সিচুয়েশনে কোনো কন্ডিশনে পড়ে না। এই জন্য কি করছে? একটা ইলেকট্রন এখানে দিছে, একটা উইন উইন সিচুয়েশন তৈরি হইলো, ঠিক আছে? যে তাহলে কি হলো? 4s1 আর 3d5। এখন 4s1 ও স্টেবল, কারণ কি? সে অর্ধপূর্ণ অবস্থায় আছে, আবার 3d5 ও একটা ইলেকট্রন পেয়ে সেও স্টেবল হয়ে গেছে, দুইজনে একটা উইন উইন সিচুয়েশন আছে। এই জন্য এখানে 3d5 4s1 হয়ে আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা আরো বেশি স্থিতিশীলতা অর্জন করে। ওই যে কথা আছে না, যে কি জানি, যে কি 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, ঠিক আছে? এখানে সে নিজে জিতে নাই, সবাইকে নিয়ে জিতছে, ঠিক আছে? সে একা না জিতে, সেই যে তার যে পাশের যে বন্ধুটা ছিল তাকেও জিতাইছে, সে নিজেও জিতছে, তার পাশের বন্ধুকেও সে কি করছে? সে নিয়ে জিতছে, ঠিক আছে? আমরা যখন সোসাইটিতে, ধরো আমি ভালো মানুষ,
আমি যদি চেষ্টা করি আমার পাশের বন্ধুটাও, আমার স্টুডেন্টটাও, আমার আমার কলিগ বা যেই আছে, ঠিক আছে, আমার ছোট ভাইটাও, আমি যদি চেষ্টা করি যে এরাও যদি ভালো মানুষ হয়, তাহলে দেখবা পরিবেশটাই, মানে আমি অন্যরকম একটা পরিবেশে থাকবো। আস্তে আস্তে দেখবা তোমার সোসাইটি ভালো হয়ে গেছে। বুঝতে পারছো? মানে সবকিছু দেখবা যে, মানে সবকিছুতে একটা ভালো পরিবর্তন আসা শুরু করবে। বুঝাইতে পারছি? তো এই ব্যাপারটা তোমার এই ক্লাসের ক্ষেত্রেও, তুমি যেহেতু ক্লাস করতেছো ঠিকঠাক, তুমি উপকৃত হইতেছো, তোমার বন্ধু বান্ধবকে তোমার জানানো উচিত, তোমার সারাউন্ডিং এ সবাই একটা ভালো রেজাল্ট করুক, এটা তোমার প্রত্যাশা হওয়া উচিত। তো 3D5 4S1, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে উদ্দীপকে পাউলির বর্জন নীতিটি প্রযোজ্য হবে কিনা যাচাই করো। দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। ফুল অথবা হাফ বেশি সক্রিয় না ভাই, বেশি স্থিতিশীল। n = 4 হবে ভাইয়া। হ্যাঁ, n = 4, n = 4 দেওয়া আছে। এটা ক্লিয়ার কিনা বলো তো ভাইকে একটু জানাও। এখনকার জেনারেশনের বন্ধুরা তেমন প্রকৃত বন্ধু না। এখন কথা হইতেছে তুমি কি এখনকার জেনারেশনের কিনা, তুমি একজন প্রকৃত বন্ধু কিনা। ঠিক আছে, তুমি যখন কাউকে খুঁজবা যে সে ভালো মানুষ হোক, তুমি একজন ভালো মানুষকে প্রত্যাশা করো তোমার পাশে, ঠিক আছে, তোমার পাশে একজন ভালো মানুষ থাকুক, তখন তোমার করা উচিত কি জানো, তোমার নিজের ভালো হয়ে যাওয়া উচিত। তাহলে কি হবে জানো, তোমার পাশের যে মানুষটা আছে সে একজন ভালো মানুষকে পাশে পাবে। বুঝতে পারছো? তোমার প্রত্যাশা তোমাকে দিয়ে না হলে অন্য কাউকে দিয়ে পূর্ণ হবে। এই জন্য যখন কোনো কিছু প্রত্যাশা করবা যে আমার পাশে হয়তো বা একজন ভালো মানুষ থাকলে ভালো হইতো বা এরকম হইলে ভালো হইতো, তখন একটু মাথায় রাখবা যে আমি যে মানুষটাকে প্রত্যাশা করি আমি নিজেই সেই মানুষটা হয়ে যাই। ঠিক আছে, যাতে অন্য কেউ তার প্রত্যাশার মতো কাউকে পায়। বুঝতে পারছো? এই জন্য সমাজ পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে নিজেকে পরিবর্তন করা। এখনকার জেনারেশনে প্রকৃত বন্ধুর সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, যথেষ্ট আছে। আমরা হয়তোবা খুঁজে পাই না বা আমরা ওই পরিবেশটাতেই নাই। এখন প্রকৃত বন্ধু যদি একেবারেই না থাকে, তুমি নিজে প্রকৃত বন্ধু হয়ে যাও, তাহলে দেখবে যে প্রকৃত বন্ধু একজন হলে খুঁজে পাওয়া যাবে তোমার সোসাইটিতে। আচ্ছা, যাই হোক, এখনকার দেখো উদ্দীপকের পাউলির বর্জন নীতিটি প্রযোজ্য হবে কিনা, উদ্দীপকে পাউলির বর্জন নীতিটি প্রযোজ্য হবে কিনা যাচাই করো। এখন পাউলির বর্জন নীতি প্রযোজ্য হবে কিনা এটা যদি যাচাই করতে যাই, আরেকটা কথা, যারা ক্লাস করতেছো, ক্লাস নোট করতেছো, ঠিক আছে, এই নোটগুলাকে কি করতে হবে, এই নোটগুলাকে একটু ছবি তুলে আমাদের রোড টু ডিএমসি গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে, রোড টু ডিএমসি গ্রুপে পোস্ট করলে তোমার এই যে নোটটা আছে, তুমি যে সুন্দর করে নোটটা করছো, এই নোটটা দিয়ে কিন্তু অনেকেও যারা ক্লাস করে নাই বা আজকের ক্লাসটা যাদের মিস হবে তারা কিন্তু এই নোটটা দিয়ে উপকৃত হবে। এই জন্য মাস্ট ভাই, যারা ক্লাস করতেছো, নোট করতেছো, নোটটা আমাদের রোড টু ডিএমসি গ্রুপে পোস্ট করে দিও। ঠিক আছে, আর কিভাবে পোস্ট করতে হয় তোমরা তো জানোই, অনলাইন ক্লাস করো রেগুলার, যেহেতু ফ্রি ক্লাস আমরা এইটুকু এক্সপেক্ট করতেই পারি তোমার কাছ থেকে। এখন দেখো উদ্দীপকে পাউলির বর্জন নীতি প্রযোজ্য হবে কিনা আমি তোমাকে বলি। পাউলির বর্জন নীতি সংক্ষেপে বলি, এটা কি স্টার 124#। এই বাংলা লিঙ্ক সিম যারা চালাও এটা দিয়ে কি করে বলো, এই বাংলা লিঙ্ক সিমে এটা দিয়ে আমাদের ব্যালেন্স চেক করে। ঠিক আছে, কি চেক করে, ব্যালেন্স চেক। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি, যে আমরা যদি বলি একটি পরমাণুর এই দুই আছে না, দুইটি ইলেকট্রনের এই চার আছে না, চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। ধরো একটা ইলেকট্রন আছে একটা পরমাণুর E1, এটাতে আমরা N পাবো, L পাবো, M পাবো, S পাবো। E2 তে সেম N L M S। একটু মাথায় রাখবা, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটা যদি মিলে যায় তাহলে দেখবা আরেকটা মিলতেছে না, এটা মিলবে না। ঠিক আছে, কারণ কোয়ান্টাম সংখ্যা এক হয়ে গেলে, যখন চারটা কোয়ান্টাম সংখ্যা এক হয়ে যায় তখন আর তারা আলাদা দুইটা ইলেকট্রন থাকে না, তখন তারা দুইটা একই ইলেকট্রন হয়ে যায়, মানে ওইটা আলাদা দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা থাকে না, ওই দুইটা দিয়ে একটা ইলেকট্রনকে বোঝায়। ঠিক আছে, এই জন্য কোয়ান্টাম সংখ্যা আলাদা হইতেই হবে। বুঝতে পারছো? কোন একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা 1 2 4, কোন একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কি হবে না, কখনো একই হবে না। এটাই কার নীতি, এটা পাউলির বর্জন নীতি।
এখন দেখো আমরা একটু নেই, আমাদের ইলেকট্রন বিন্যাস কি ছিল? ইলেকট্রন বিন্যাস ছিল 3d5 4s1। তো আমরা d5টাই নেই, ঠিক আছে, আমাদের জন্য সুবিধা। এখন আমরা এই 3d5টাকে নেই, এখান থেকে দুইটা ইলেকট্রন নিব, নিয়ে ক্রস সেকশন করব, ক্রস সেকশন করে দেখবো চারটা কোয়ান্টাম সংখ্যা একই হয় কিনা। এখন দেখো ডিতে পার্ট থাকে কয়টা বলো? ডিতে টোটাল 5টা পার্ট থাকে, 1 2 3 4 5, ঠিক আছে। 1 2, কলমটা একটু হাত থেকে ছিটকে গেছে। এখন খেয়াল করো এখানে 3d, তার মানে n এর মান কত? 3। আর d এর জন্য d যখন হয় l এর মান হয় 2, আর l এর মান 2 হলে m এর মান কত হয় বলো তো? l এর মান 2 হলে m এর মান হয় -2 -1 0 1 2, -2 -1 0 1 2। এখন একটু খেয়াল করো, আমরা m এর মানগুলো এখানে বসাই দিই, -2 -1 0 1 2, এবং 5টা ইলেকট্রন আছে। আমরা সব সময় খেয়াল রাখবো যে প্রথম ইলেকট্রন একটা একটা করে যে প্রবেশ করবে তাদের সবার স্পিন কি থাকবে? সেম থাকবে। তার মানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, খেয়াল করো এখানে এই আমরা 2টা ইলেকট্রন নেই, এই একটা ইলেকট্রন আর এই আর একটা ইলেকট্রন, ইলেকট্রন নাম্বার 1 ইলেকট্রন নাম্বার 2। তো এখানে 1 নাম্বার ইলেকট্রনের n এর মান কত? এই যে দুইজনে কি 3 নাম্বার কক্ষপথে আছে, তার মানে n এর মান এর জন্য 3, এর জন্য 3। l এর মান কত? দেখো d এর জন্য l এর মান 2, যেহেতু দুইজনে 3d5 এ আছে, তার মানে এর জন্য l এর মান 2, এটার জন্য l এর মান 2। m এর মান কত? দেখো এই যে এই প্রথম ইলেকট্রনটা কত আছে? -2, আর দ্বিতীয় ইলেকট্রনটা আছে -1 এ, তাহলে এখানে m এর মান -2, এখানে m এর মান -1, অলরেডি ডিফারেন্ট হওয়া শুরু করে দিছে, মানে অলরেডি পার্থক্য হয়ে গেছে, আমাদের 4টা পর্যন্ত যাওয়াই লাগে নাই। এখানে দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা, এক প্রথমে যদি একটা একটা করে প্রবেশ করে, প্রথমে যারা প্রবেশ করবে প্রথম ধাপে তাদের সবার স্পিন +1/2। আমরা তোমাদের লেভেল পর্যন্ত এটা কত ধরি? +1/2। তার মানে এটা প্রথম ধাপে প্রবেশ করছে, এটা প্রথম ধাপে, তার মানে এটাও কত? +1/2। এখানে দেখো সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক, কিন্তু ঝামেলা কই? চুম্বক কোয়ান্টাম সংখ্যায় 1 2 3 1 2 3, এই তিনটা সেম, কিন্তু চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি ডিফারেন্ট। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। তার মানে এটা কি করে? পাউলির বর্জন নীতিকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? পাউলির বর্জন নীতিকে। স্পিন সেম। ফেইলুর চালাই না এখন, খুবই বাজে সিম, সকালে রিচার্জ করলে বিকালেই শেষ। আচ্ছা, তো এখন দেখো কি অবস্থা। তো এটা কার নীতি ভাই? এটা আমাদের পাউলির বর্জন নীতি। কার বর্জন নীতি? পাউলির বর্জন নীতি অনুসরণ করে। যখনই ভুলে যাওয়া পাউলির বর্জন নীতি, তখনই কি করবা? বাংলা লিঙ্কের কথা মনে রাখবা, *124#। মানে একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই কি হবে? হতে পারে না, একই হতে পারে না। আচ্ছা, স্পিন সেম, ঠিক আছে, স্পিন সেম। এখন 4 নাম্বার সিকিউ আসো। 5 নাম্বার সিকিউ, সিকিউ নাম্বার 4। একটু খেয়াল করো তো, আমি দেখি সবার কমেন্ট গুলো একটু দেখে আসি। আচ্ছা, তুবা বলতেছে রাইট। আচ্ছা, আর কার কার কমেন্ট? ফেইলুর আছে, ফেইলুর আছে কমেন্ট দেখলাম। আচ্ছা, এরপরে কই গেল? আচ্ছা, এরপরে আমাদের অভিজিৎদার কমেন্ট। কোথায় গেল তোমাদের কমেন্ট? আচ্ছা, এরপরে আর কার কোনো প্রশ্ন আছে? এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে ভাই জানায় ফেলো। কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, আমরা আমাদের চলে আসছি সিকিউ নাম্বার 4 এ। এখানে দেখো একটা পাত্র দিছে, দেখতেই পারতেছে, এটার বলার কি আছে? একটা পাত্র দিছে ভাই, দেখতেছি 30 ml 0.01 মোলার সিলভার ক্লোরাইড আছে। বলছে উদ্দীপকের অম্লীয় আয়নের শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ। ঠিক আছে, তোমাদের শুরুতেই বলছি। এই আচ্ছা, কমেন্টে জানাও তো, আয়ন শনাক্তকরণের শীট কার কার লাগবে? তোমাদের আয়ন শনাক্তকরণের শীট লাগবে যার যার। আমি তোমাদের যদি দেখি যা লাগে কারো, তাহলে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব, আর কারো না লাগলে দেওয়ার দরকার নাই। যাদের লাগবে একটু কমেন্টে জানাই দাও যে ভাই লাগবে কি লাগবে, আয়ন শনাক্তকরণের শীট লাগবে, ওটা ভাই দিয়ে দিলে
তোমার আয়ন শনাক্তকরণ থেকে যে এমসিকিউ গুলো আসবে ইনশাল্লাহ আরামসে অ্যান্সার করে ফেলতে পারবা, একেবারে আরামসে চোখ বন্ধ করে। ঠিক আছে, ওটাও রসায়ন ভাইয়েরই বানানো। ঠিক আছে, আর যারা আমার পরিচয় জানেন না, আবারও বলতেছি, আমি রসায়ন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছি তোমাদের সাথে। তো এখন দেখো উদ্দীপকের অম্লীয় আয়ন একটু বলে নেই। একটা যৌগে দুই ধরনের আয়ন থাকে, আয়নিক যৌগে, একটা হচ্ছে ক্ষারীয় আর একটা অম্লীয়। মনে রাখবা, ক্যাটায়ন ক্ষারীয়, কে আয়ন ক্ষারীয়, ক্যাটায়ন, ক্যাটায়ন ক্ষারীয়। ঠিক আছে, আর অ্যানায়ন অম্লীয়। এই দেখো, কে ক্ষারীয়, ক্যাটায়ন। আচ্ছা, এটা নিয়ে মজা করে একটু বলা যায়, বুঝলা? ওই সিলেটি যারা আছে কিছু মনে করো না, কে খ বলে না, বুঝছো? এরা ক্যাটায়নকে কি বলবে, কিছু একটা বলতে পারে, খ দিয়ে কিছু একটা বলবে, এই খ দিয়ে মনে রাখবা ক্ষারীয়। আর অ্যানায়ন অম্লীয়, তাহলে ক্যাটায়ন, ক্যাটায়ন ক্ষারীয়, আর অ্যানায়ন, অ্যানায়ন কি, অ্যানায়ন হচ্ছে ক্যাটায়ন ক্ষারীয়, অ্যানায়ন অম্লীয়। তো এখন দেখো এখানে দুইটা আয়ন আছে, এজেসিএল দ্রবীভূত হলে সিলভার ক্লোরাইড যদি দ্রবীভূত হয় তাহলে সিলভার প্লাস প্লাস সিএল মাইনাস, তার মানে এই যে এটা আমাদের অম্লীয় আয়ন। মনে রাখবা সারা জীবন যেখানে এই ক্লোরাইড, ঠিক আছে, এই ক্লোরাইড আয়ন যদি তুমি শনাক্তকরণ করতে যাও, ওইখানে তোমার কি লাগবে, ওইখানে সিলভার নাইট্রেট লাগবে, বুঝছো? ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করতে গেলে সিলভার নাইট্রেট লাগবে। এখন দেখো তোমাদের অনেকের কনফিউশন হইতে পারে এইভাবে, যেখানে সিলভার ক্লোরাইড আছে বিধায় আমি লবণটা সিলভার ক্লোরাইডই নিব না, ক্লোরাইডের যে কোনো লবণ নিলেই হবে। ধরো ক্লোরাইড আছে এরকম যে কোনো একটা লবণ নেই, আমরা NaCl কি নিলাম, NaCl, এর সাথে কি দিব, সিলভার নাইট্রেট। ক্লোরাইড থাকলেই হইলো, এখানে আমরা কি করব, NaCl সাথে সিলভার নাইট্রেট দিয়ে দিছি, এখানে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে যাবে। দাঁড়াও, রিঅ্যাকশনটা আমি আর একটু নিচে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এই পেজে লিখি। ধরো NaCl, এই যে সোডিয়াম ক্লোরাইড যে নিলাম, খেয়াল করো তো NaCl, এই সোডিয়াম ক্লোরাইডে কি Cl মাইনাস আছে না, তো এর সাথে যদি সিলভার নাইট্রেট দেই, মানে যেখানে দেখবা ক্লোরাইড ওখানে সিলভার নাইট্রেট চোখ বন্ধ করে দিয়ে দিবা, তাহলে কি হবে, AgCl এর অধক্ষেপ পড়বে। কি লিখতেছে এটা, AgCl, এটার অধক্ষেপ পড়বে, অধক্ষেপের বর্ণ হবে সাদা, সাদা অধক্ষেপ পড়বে, সেই সাথে NaNO3, সেই সাথে কি হবে, NaNO3। তার মানে এই সাদা অধক্ষেপ দেখে আমরা কি বুঝতে পারবো, যেখানে ক্লোরাইড আছে। এখন ক্লোরাইড আছে, আসলে আছে কিনা, ঠিক আছে, ক্লোরাইড আসলে আছে কিনা এটা আমরা কনফার্ম হবো কিভাবে? হ্যাঁ লাগবে ভাই, হ্যাঁ লাগবে, নিডেড। জয় কুমার আদিত্য, ফেইলুরেস, শাহাদাত হুসাইন, শোভন, সবারই লাগবে। আচ্ছা, যাদের লাগবে পাওয়া যাবা, ঠিক আছে। এখন কি বলতেছিলাম জানি, এই সিলভার ক্লোরাইড আসলে আছে কিনা এটা কনফার্ম হবা কেন? ধরো সিলভার ক্লোরাইডের সাথে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, NH4OH, এখান থেকে কি হবে, এই সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ছে না, সাদা অধক্ষেপ পড়ছিল না, এই অধক্ষেপটা তখন কি করবে জানো, একটা জটিল যৌগ গঠন করবে। ধরো ডাইএমিন সিলভার NH3, ডাইএমিন সিলভার ক্লোরাইড, এই ডাইএমিন সিলভার ক্লোরাইড ফর্ম করবে এবং এটা কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, মানে দ্রবণীয় হবে। এটা কি হবে, দ্রবীভূত হয়ে যাবে। এটা যখন দ্রবীভূত হবে তখন আমরা বুঝবো কি, যে এখানে আমাদের আসলেই ক্লোরাইড ছিল। তাহলে প্রথম টেস্ট কি করব, সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। এই সিলভার ক্লোরাইডের সাথে যদি আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, মানে ওই সাদা অধক্ষেপটার মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং এটা দ্রবীভূত হয়ে যাবে। এটা ক্লিয়ার কিনা ভাই, ক্লিয়ার কিনা বলো? তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা ভাই জানাইতে হবে, বুঝছো? কোনটা ক্লিয়ার না এগুলো একটু জানাইতে হবে, না জানাইলে মুশকিল, বোঝা যায় না যে তোমার আসলে এটা ক্লিয়ার হয়েছে কিনা। কই গেল রে ভাই, মাঝে মধ্যে লোড হয় না।
আচ্ছা হ্যাঁ, তুবা ক্লিয়ার, আদিত্য ক্লিয়ার, মীরা ক্লিয়ার, বাকিদের কি ক্লিয়ার না যারা বলতেছে না? ঠিক আছে, তো আমরা এই গেল একটা প্রশ্ন, এরপরে পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি ছিল? আর বলে রাখি শেষে কিন্তু আমাদের জ্ঞানমূলকের সাজেশন আছে। কিসের সাজেশন? জ্ঞানমূলকের সাজেশন, এটা মিস করা যাবে না। জ্ঞানমূলক নিয়ে অনেকে অনেক প্যারাই থাকো, জ্ঞানমূলকের সাজেশনটা মিস করা যাবে না। দেখো কি বলছে, 30 ml 0.01 মোলার সিলভার ক্লোরাইড। এখানে বলছে যে উদ্দীপকের দ্রবণে কি যোগ করব? 0.1 মোলার HCl যোগ করলে AgCl এর পরিবর্তিত দ্রাব্যতা কত হবে? এখানে যখন HCl অ্যাড করব, তোমাকে একটু দেখাই। ধরো সিলভার ক্লোরাইডে কি আছে? সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস, আর HCl কি আছে? H প্লাস আর Cl মাইনাস। ঠিক আছে, HCl কি আছে? H প্লাস Cl মাইনাস। আচ্ছা এখানে কি আছে? হ্যাঁ, তো এখন একটু খেয়াল করো, তোমাদের একটু বলি যে তোমরা মাঝে মধ্যে দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, বুঝলা, যে তোমাদের এলাকায় দেখবা বা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝেই দেখবা যে তোমাদের হয়তোবা ধরো ক্লাসের মধ্যে কোনো এক বন্ধু বিরাট চাপা মারতেছে, বুঝলা, খুব খুব রংবাজি করতেছে। যখন দেখবা টিচার আসছে ক্লাসের মধ্যে, তোমাদের স্যার ঢুকছে, রংবাজি সব মুহূর্তে শেষ হয়ে গেছে, বুঝছো? এরকম হয় না যে বিরাট রংবাজি করতেছে ক্লাসের মধ্যে, বিরাট ফাপড় টাপড় নিতেছে, এই আবি যাবি হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, বিরাট পেঁচাল বাড়তেছে। যখনই দেখবা ক্লাসের মধ্যে আসছে টিচার, এর খোঁজ হয়ে গেছে, বুঝলা, সব হাওয়া বেড়ে গেছে। তো এইখানেও এরকম হয়। এখানে দেখো যে সিলভার ক্লোরাইড থেকেও আমাদের ক্লোরাইড আয়ন আসতেছে, সিলভার ক্লোরাইড থেকেও ক্লোরাইড আয়ন আসতেছে, আবার HCl থেকেও ক্লোরাইড আয়ন আসতেছে। তার মানে HCl হইতেছে ধরো তোমার টিচার, আর সিলভার ক্লোরাইড হইতেছে তোমার রংবাজ বন্ধু। HCl যখন সিলভার ক্লোরাইডের দ্রবণে আসবে, ঠিক আছে, HCl যখন কই আসবে? সিলভার ক্লোরাইডের দ্রবণে আসবে, তখন কি হবে জানো? তখন সিলভার ক্লোরাইড কিছুটা লেস গুটায় বের হয়ে যাবে, কিছু অংশ সিলভার ক্লোরাইডের কি হবে? ওইখান থেকে অধক্ষিপ্ত হবে। তার মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা তখন কি হবে? কমে যাবে, পাওয়ার কমে গেছে। তোমার বন্ধু চিমায় গেছে না টিচাররা দেখে, এখানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি হয়ে গেছে? কমে গেছে। এই ব্যাপারটাকে বলা হয় সময়ায়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। দেখো এই দুইটা যৌগের মধ্যে কমন আয়ন কোনটা? ক্লোরিন না? এই দুইটা যৌগের মধ্যে কমন আয়ন হইতেছে ক্লোরিন। তো এই দুইটা যৌগের মধ্যে কমন আয়ন যেহেতু ক্লোরিন, এই জন্য এটাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট। ঠিক আছে, কি ইফেক্ট? কমন আয়ন ইফেক্ট। তো এখন একটু খেয়াল করো যে আমরা যদি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হিসাব করি AgCl, এখান থেকে সিলভার প্লাস প্লাস Cl মাইনাস, তো আমরা নরমালি সিলভারের দ্রাব্যতা যদি হয় S, সিলভার প্লাসের দ্রাব্যতা হয় সেটার দ্রাব্যতাও S। এখানে KSP কত হবে? KSP হবে, দেখো KSP মানে কি? দ্রাব্যতার গুণফল বা ঘাত ঘনমাত্রা গুলার গুণফল। তাহলে এখানে S ইন্টু S, তার মানে KSP সমান কি? S স্কোয়ার। ঠিক আছে, KSP সমান S স্কোয়ার। এইটুকু আমরা পাইলাম, এটুকু আমরা আপাতত বুঝলাম। এখন কথা হইতেছে যে একটু খেয়াল করো, এখানে ঘনমাত্রা কত আছে? 0.01 মোলার, ঠিকঠাক আছে। HCl কত দিচ্ছে? 0.1 মোলার। তো এখন আমরা যখন একটু একটা জিনিস খেয়াল করো, দাঁড়াও তোমাদের বোঝানোর সুবিধার্থে বলি, না এখানে আর মুছি না, নিচে লিখি। দেখো খেয়াল করো, সিলভার ক্লোরাইড, সিলভার প্লাস Cl মাইনাস, আর সেই সাথে HCl। একটু খেয়াল করো তো, যখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে, তখন এই ক্লোরিনও কমে যায়। ধরো আমরা ধরে নেই AgCl এর হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা, হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা, সিলভার ক্লোরাইডের হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা হচ্ছে S1। কত? S1। তাহলে তুমি একটু খেয়াল করো তো, সিলভার ক্লোরাইড যখন এখন দ্রবীভূত হইতেছে AgCl, তাহলে এখানে কত হইতেছে? Ag প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এটা যদি S1 হয়, এটাও S1, এটাও কত? S1। কিন্তু এখানে আর একটু কাহিনী আছে ভাইয়া। কি কাহিনী? কাহিনীটা হইলো যে এই যে এখানে যে আমাদের HClটা আসতেছে, HCl, এই Cl মাইনাস, এটার পরিমাণ কত? 0.1 মোলার না? তাহলে ক্লোরিন আসলে কতটুকু আছে দেখো তো? ক্লোরিন আছে S1 প্লাস 0.1 মোলার। আশা করি বুঝাইতে পারছি, কারণ HCl আমাদের কত মোলার আসতেছে? HCl আসতেছে 0.1 মোলার। HCl কত মোলার আসতেছে? HCl আসতেছে 0.1 মোলার। এখন দেখো সিলভার প্লাস এখন কতটুকু আছে? S1, আর ক্লোরাইড আছে কত? 0.1 মোলার। এখন KSP কি হবে বলো তো? KSP সমান হবে S1 ইন্টু S1 প্লাস 0.1
এখন একটু মাথায় রাখবা যে ভাই আমাদের দ্রাব্যতা পরিবর্তন হইতে পারে, কিন্তু দ্রাব্যতার গুণফল কি হয় না, পরিবর্তন হয় না। দ্রাব্যতা পরিবর্তিত হইতে পারে কিন্তু দ্রাব্যতার গুণফল পরিবর্তিত হয় না। দেখো তো দ্রাব্যতার গুণফল কত দেওয়া আছে, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে কত দেওয়া আছে, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এখানে কত দাঁড়ায়, s1 স্কোয়ার প্লাস 0.1 s1, s1 স্কোয়ার প্লাস 0.1 s1। এখানে একটু খেয়াল করো তো, এই যে s1, আমরা s1 কে s1 এর মান খুব ছোট, s1 এর মান খুব ছোট, তাই s1 স্কোয়ার কে বাদ দিয়ে পাই। ঠিক আছে, s1 এর মান খুব ছোট, তাই s1 কে, আচ্ছা এই লেখাটা একটু ঝামেলা হয়েছে, তাই s1 স্কোয়ারের মান নগণ্য, বুঝছো? আর যার মান নগণ্য তাকে আমরা কি করি, খুব সিম্পলি বাদ দিয়ে দিই, দিলাম বাদ দিয়ে, তার মানে s1 স্কোয়ার কে বাদ দিয়ে দিছি। তো এখন দেখো তাহলে কত আছে, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0.1 s1, 10 টু দি পাওয়ার 10, আচ্ছা মাইনাস 10, তার মানে s1 সমান কত, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এটা হচ্ছে আমাদের নতুন দ্রাব্যতা। ঠিক আছে, এটা আমাদের কি নতুন দ্রাব্যতা। তাহলে এটার মান কি, s1। তো এই যে আমরা বের করছি না, এই s1 কে কি ধরছিলাম, এই যে সিএল এর হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা কত ধরছিলাম, s1, এখানে আমরা কি বের করছি, s1 এর মান বের করছি। ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই বলো তো? কমন ইফেক্ট, হ্যাঁ তুবা, আদিত্য, এই যারা আছো তুবা, আদিত্য, শোভন, এরপরে কি আছো, ফেইলুর, ফেইলুর মানে কি জানি, তোমার নাম কি বললো, রোকসানা, যারা আছো এখানে একটু দেখো তো ভাই ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হইলে ভাইকে একটু জানাও। আর নোট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবা না, আমাদের রোড টু ডিএমসি গ্রুপে লোড হয় না কেন কমেন্ট, ভাই ক্লিয়ার কিনা কমন আইন ইফেক্টের ব্যাপারটা? সায়েদুল ইসলাম শিহাব, এখন আসলে হবে ভাই। আচ্ছা এই তোমরা যারা রুটিন জানো না, আমি রুটিন গ্রুপে পোস্ট করে দেবো, তারপর একটু বলে রাখতেছি। রুটিন হইতেছে আজকে 28 তারিখ, আজকে একটা ক্লাস হলো, 30 তারিখ একদম সেম টাইমে গুণগত রসায়নের এমসিকিউ এর উপর একেবারে ডিটেইলস অ্যানালাইসিসে ক্লাস থাকবে। মানে ক্লাসটা এরকম যাতে তুমি অল্প কিছু এমসিকিউ সলভ করে মোটামুটি পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলতে পারো। আচ্ছা আদিত্য বলতেছে রিপিট প্লিজ, আর কার কার রিপিট করতে হবে, রিপিট করতে হবে কার কার বলে ফেলো ভাই, কার কার রিপিটেশন দরকার, রিপিটেশন দরকার কার কার? আদিত্য কোথায় রিপিট করবে একটু বলো ভাই, আদিত্য রিপিটটা কোথায় করতে হবে? আদিত্য কোনটা রিপিট করতে হবে? আচ্ছা হ্যাঁ তুবা বলতেছে ক্লিয়ার। এখন একটু দেখো যে এখানে সিলভার ক্লোরাইডের হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা আমরা কত ধরছি, s1। যখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা s1, তার মানে সিলভারেরও কত, সিলভারেরও এখানে s1, ক্লোরাইডেরও s1, কিন্তু আমরা যখন HCl অ্যাড করছি কত মোলার, 0.1 মোলার, তার মানে ক্লোরাইড টোটাল কতটুকু আছে, s1 প্লাস 0.1, তার মানে এখানে আমরা কেএসপি কত লিখতে পারি, এই যে এখানে s1 প্লাস 0.1, এই দুইটা আমরা কি করছি, গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে আমরা জানি কেএসপির মান পরিবর্তন হয় না, তার মানে আমরা উপর থেকে কেএসপির মান কত পাই, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 লিখছি, আর বাকিটুকু কি করে দিছি, গুণ করে দিছি। এখন s1 এর মান যেহেতু খুব ছোট, তার মানে s1 স্কয়ারের মান কি একদম নগণ্য, এই জন্য আমরা ওটা বাদ দিয়ে দিছি, তার মানে 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 সমান 0.1 s1, এরপরে s1 এর মানটা বের করে ফেলছি 0.1 দিয়ে ভাগ করে। আদিত্য ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা s1 ধরলাম কেন, s1 ধরলাম কারণ ওইখানে আমাদের দ্রাব্যতার পরিবর্তন হয়, যখন আমরা HCl অ্যাড করি তখন এই যে সিলভার ক্লোরাইড অনেকটা অধক্ষিপ্ত হয়ে যায়। অধক্ষিপ্ত হওয়া মানে কি,
ওটার দ্রাব্যতা তখন কমে যায়। ওটার দ্রাব্যতা যেহেতু কমে যায়, এই জন্য আমরা কি করছি, ওইখানে আমরা S1 ধরে নিই, নতুন দ্রাব্যতা। সায়েদুল ইসলাম শিহাব, হ্যাঁ আমি আমি এটার পিডিএফ দিয়ে দিব, আমি যেটা লিখছি না এটা পিডিএফ দিয়ে দিব, চাপ নাই। সায়েদুল ইসলাম শিহাব পিডিএফ পাওয়া যাবে ইনশাল্লাহ। আর যারা ক্লাস করছো তারা তো অবশ্যই নোটটা শেয়ার করে ফেলবা। হ্যাঁ, ওকে, ডান। এখন দেখো, মোটামুটি আমরা 4টা ক্যাটাগরির কোশ্চেন, মানে 4টা সিকিউ তোমাকে সলভ করাইছি। প্রথম সিকিউতে কি ছিল একটু ধরো তো। প্রথম সিকিউতে ছিল আমাদের ওই অংশে কি জানি আমি নিজেই তো ভুলে গেলাম। প্রথম সিকিউতে ছিল আমাদের বর্ণালী, ঠিক আছে, সেই সাথে কি আমাদের তোমার এই যে বিভিন্ন মানে বর্ণালী ছিল, সেই সাথে আমাদের কোয়ান্টাম সংখ্যা ছিল, বর্ণালী আর কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় সিকিউতে কি ছিল, দ্বিতীয় সিকিউতে আমাদের দ্রাব্যতার গুণফল ছিল, ঠিক আছে, দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফল ছিল, এটা গেল। 3 নাম্বার সিকিউতে আমাদের ইলেকট্রন বিন্যাস ছিল, পাউলির বর্জন নীতি সেই সাথে ছিল। চতুর্থ সিকিউতে আমাদের কি ছিল, আয়ন শনাক্তকরণ, সেই সাথে আমরা কি বললাম, এটা কি বললাম, সময়ায়ন প্রভাব, ঠিক আছে, আয়ন শনাক্তকরণ আর সময়ায়ন প্রভাব। তো এই মোটামুটি আমাদের গেল 4টা সিকিউ। এরপরে যদি আমরা আসি যে আমাদের জ্ঞানমূলক অংশের সাজেশন, কি কি সাজেশন হইতে পারে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এরপর আমি এগুলো একটু বলে দিতেছি কি কি পড়বা। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু জানাও, বুঝছো? এগুলা থেকে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে, একটু সিরিয়াসলি পড়ো। তো এখানে দেখো কি আছে, যে আলফা কণা কি, অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে, নোড কাকে বলে, তারপর জিমেন প্রভাব কি আছে, তারপর আছে কোয়ান্টাম সংখ্যা কি, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি, হুন্ডের নীতিটি কি, আউবাউ নীতি, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি, এই গেল। এরপর আছে বর্ণালী কাকে বলে, তড়িৎচুম্বকীয় বিকিরণ কি, এন্ড দেন আছে আমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোইলেকট্রিক বলতে কি বুঝো, মানে আইসোটোপ, আইসোটোন, আইসোইলেকট্রিক এগুলোর সংজ্ঞা আমাদের পড়তে হবে। দ্রাব্যতা বলতে কি বুঝো, দ্রাব্যতার গুণফল কি, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল, আর সেই সাথে কি আয়নিক গুণফল বলতে কি বুঝো। এরপর সময়ায়ন প্রভাব কাকে বলে, দ্রাবক নিষ্কাশন কাকে বলে, আংশিক পাতন কাকে বলে, বাষ্পপাতনের সংজ্ঞা, নিম্নচাপ পাতন কি, ক্যালাসন কি, ক্রোমাটোগ্রাফি কি, নেসলার বিকারক কাকে বলে, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এরপরে এসপিডিএফ, উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। হ্যাঁ, ডান। আয়ন শনাক্তকরণ কি মুখস্থ করবো, যেহেতু প্র্যাকটিক্যালি করা পসিবল না। আচ্ছা, আয়ন শনাক্তকরণ কি মুখস্থ করবো, যেহেতু প্র্যাকটিক্যালি করা পসিবল না। আপাতত মুখস্থ করো, বুঝছো, আপাতত মুখস্থ করো। আর আমি বলছি তো, আয়ন শনাক্তকরণের একটা ভালো শীট দিয়ে দিব তোমাদেরকে, আয়ন শনাক্তকরণের একটা স্মার্ট শীট দিয়ে দিব তোমাদেরকে। আশা করি এই শীট পড়লে তোমার আয়ন শনাক্তকরণ হয়ে যাবে, ঠিক আছে, এই শীট পড়লে তোমার আয়ন শনাক্তকরণ হয়ে যাবে। শীটটা আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব, রসায়ন ভাইয়ের শীট, প্যারা নাই। আর সেই সাথে আয়ন শনাক্তকরণ যেহেতু প্র্যাকটিক্যালি করা পসিবল না, তুমি বলতেছো তো, তুমি যদি 25-এর স্টুডেন্ট হও, ঠিক আছে, অথবা 24-এর হও, কিছুদিন পরে দেখতে পাবা ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে রসায়ন ভাই আয়ন শনাক্তকরণ তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে, এই নিয়ে চাপ নেওয়ার কোনো প্রকার দরকারই নেই। রসায়ন ভাই ইনশাল্লাহ আয়ন শনাক্তকরণ প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবে। তো এখন কারো কোনো প্রবলেম আছে কিনা টোটাল সিকিউ নিয়ে, মানে টোটাল সিকিউ সলভ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা কারো, জানায় ফেলো তো ভাই। আর ক্লাসটা কিরকম লাগলো এটা কিন্তু জানাইতে ভুলো না, বুঝলা, প্রথম ক্লাস কেমন ছিল। আবার বলতেছি, এখানে আমাদের যে যে ক্যাটাগরির যে প্যাটার্নের সিকিউ গুলা সলভ করানো হয়েছে, ইনশাল্লাহ এই প্যাটার্ন গুলা দিয়েই তোমার হয়ে যাবে। এরপরেও আমরা তোমাকে কিছু বাড়তি সিকিউ প্রোভাইড করার চেষ্টা করব। অল ক্লিয়ার, নো প্রবলেম। এখন যারা ক্লাসে ছিলা 30 তারিখ কিন্তু ভাই গুণগত রসায়নের, আচ্ছা আদিত্য বলতেছে 25 হইলে ইনশাল্লাহ তোমার দোয়া করো হয়ে যাবে ইনশাল্লাহ, রসায়ন ভাই প্র্যাকটিক্যালি দেখাবে। ফেইলুর, আচ্ছা রিয়া আক্তার, হ্যাঁ ইনশাল্লাহ ভাই রেগুলার ক্লাস করো। তোমার এইচএসসি 24 যারা আছো তাদের তো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ, 25 যারা আছো অ্যাডভান্স প্রিপারেশনের জন্য তাদেরও সিকিউ এমসিকিউ যথেষ্ট ভালোভাবে হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থেকো। ক্লাসের রিভিউটা দিতে ভুলো না আমাদের গ্রুপে, ঠিক আছে, এই গ্রুপে না, আমাদের রোড টু ডিএমসির গ্রুপে। সেই সাথে এই ফেইলুর যারা আছো, আদিত্য, তুবা, ঠিক আছে, এছাড়া যারা আছো, এরপরে মোনালিসা দেখলাম একজন, মোনালিসা মীরা,
যারা আছো তারা সবাই ইনশাল্লাহ জয়েন করে, মানে তারা সবাই একটু কষ্ট করে, ও তুবা আছো একটু কষ্ট করে নোটটা শেয়ার করে ফেলো, ঠিক আছে, রোড টু ডিএমসির গ্রুপে। ধন্যবাদ সবাইকে। ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ এরপরে আরো বেশি ইফেক্টিভ ক্লাস নিয়ে তোমাদের সাথে, মিস করো না। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই। আর ভাইয়ার জন্য